ক্যান্ডিডেটসের থার্ড আর ফোর্থ রাউন্ড শেষ। আমি দীপ্ত, আমি আবার চলে এসেছি। আমরা লাস্ট যখন রিক্যাপটা করেছিলাম তখন আমরা দেখছিলাম দ্য গ্রেট বল অফ চায়না ওয়েইর কাছে প্রাগকে থমকাতে হয়েছিল। থার্ড রাউন্ডে একটা আপসেট হয়েছে। ফোর্থ রাউন্ড প্রাগ মেন্টালি হয়তো প্রিপেয়ার ছিল না, কিন্তু সেটাই ওকে দোষ দিতে চলবে না। ছেলেটা ইয়াং, ট্যালেন্টেড, অ্যাগ্রেসিভ, আর এই এজে ডমিনেটস খেলছে। এর থেকে বেশি আমরা কি চাইতে পারি? তাহলে আমাদের অপোনেন্ট কারা, আর ম্যাচে কি হলো, অ্যানালিসিসটা আমরা জেনে নেব। থার্ড রাউন্ডে প্রাগ খেলছিল গ্র্যান্ড মাস্টার সিন্ডারফের সাথে। খুব ক্লাশ হবে ভাবাই যাচ্ছিল, কারণ এটা ফার্স্ট প্লেসের প্রশ্ন। সিন্ডারফ পজিশনাল প্লেয়ার তো নিশ্চয়ই, অ্যাগ্রেসিভ প্লেয়ারও নিশ্চয়ই, আন্ডারডগ। আর আমি খুব সারপ্রাইজ হব না কন্টেন্ডার হিসেবে যদি সিন্ডারফ একটা ডার্ক হর্স হয়ে ওঠে। আগে থার্ড রাউন্ডে আমরা ঢুকি। প্রাগ আরম্ভ করে কুইন্স গ্যাম্বিট ডিক্লাইন্ড হারউইটস অ্যাটাক দিয়ে। এই পজিশনের প্ল্যানিংটা হচ্ছে নাইট F6 যাওয়া, কুইন A5 এর জন্য খেলা, ফলোড বাই রুক টু D8 বা রুক টু B8, যাতে সেন্ট্রাল পন দুটোকে পুশ করা যায়। এখনো পজিশন দুজনের জন্যই খুবই শার্প ছিল। প্রাগ এখানে একটা ন্যাচারাল ডেভেলপমেন্ট মুভ হয়তো খেলতে পারতো, কিন্তু এখানে সিন্ডারফ নিজের ব্রিলিয়ান্সটা দেখায় নিজের নাইট তাকে স্যাক্রিফাইস করে, আর জিতে নিল 3টে পন। এখানে প্রাগ আর একটা ভুল করলো, সেটা একটা খুবই বড় ইনঅ্যাকিউরেসি ছিল। কুইন টু C3, হয়তো প্রাগ ভেবেছিল E1 পনটাকে সিন্ডারফের বিশপ নিতে পারবে না, স্ট্যাকটিক্স আছে যেমন রুক H টু E1, বা হয়তো নাইট F3 থেকে নাইট E5, কিন্তু সে ভুল ধারণা ছিল, কারণ সিন্ডারফের কাছে একটা এমন মুভ ছিল যেটা চোখে দেখলে বিশ্বাস হয় না। সেই মুভটা একটা গ্রেট মুভও ইঞ্জিনের অনুযায়ী, সেটি হলো E5। প্রাগ নিজের নাইটটাকে পেছলো, আর তার সঙ্গে তার অ্যাডভান্টেজ আরো কমে গেল। সিন্ডারফ একটা গ্রেট মুভ কুইন টু G5 খেলে। কুইনটা এবার খুবই পাওয়ারফুল, সে প্রাগের পনকেও টার্গেট করছিল, নাইটকেও টার্গেট করছিল, আর মোস্ট ইম্পর্টেন্টলি এই মুভটা রিলোকেট করার জন্য ছিল কুইনটাকে E7 স্কোয়ারটাতে। এখানে সিন্ডারফ প্রাগকে দিয়ে দেয় একটা বড় লাইফ লাইন, কুইন টু G5। এটা একটা ইনঅ্যাকিউরেসি, ম্যাচটা প্রায় ড্রয়িশ পজিশনে নিয়ে গিয়ে। তার কোনো সময়ই এর ডায়াগোনালটা ছাড়া উচিত ছিল না যেখানে কুইন অলরেডি ছিল। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে, এটা শুধু মুভ 27, আর মুভ 40-র আগে এক্সট্রা টাইম পাওয়া যায় না। প্রাগের কাছে বাকি ছিল আর 6 মিনিট। সে হয়তো আশা করেনি যে সিন্ডারফ আর একটা প্ল্যান বের করবে নিজেকে এই ড্রয়িশ পজিশন থেকে বাঁচানোর। যখন ড্রয়িশ পজিশন হয়ে যায় তখন কাউন্টার অ্যাটাক করতে হয়, আর সিন্ডারফ নিজের ইচ পয়েন্টটাকে পুশ করতে আরম্ভ করে, যাতে হয়ে যায় প্রাগের জন্য আরো মুশকিল, কারণ আরেকটা অ্যাটাকে ফ্ল্যাঙ্ক খুলে দিলেন পরে হারানোর জন্য প্রাপ্তি। কিন্তু এরম একটা টাইম ট্রাভেল সিচুয়েশনে প্রাগ করে ফেলে একটা বড় ভুল। সে চলে যায় কাউন্টার প্লের জন্য। C5 ডানটা দিয়ে সে অ্যাটাক করতে যায়। সে ভেবেছিল হয়তো কুইন B3 চেক দিয়ে একটু পজিশনে কিছু একটা করা যেতে পারে। প্রাগ নিজের ড্রয়িশ অ্যাডভান্টেজটাকে লুজ করে অলমোস্ট লুজিং এ চলে যায় ইভালভার অনুযায়ী। এটা ব্রিলিয়ান্ট এই জন্যই কারণ প্রাগের নাইট রুকটাকে নিতে পারবে না। ওই নাইট E7 স্কোয়ারটাকেও প্রোটেক্ট করছিল, তাই সে ওভারলোডেড হয়ে গেল। আর তারপরে প্রাগের আর কিছু করার থাকলো না ম্যাচে। 40th মুভে প্রাগ রিজাইন করে দিল, কারণ টাইম স্ক্র্যাম্বলে সে অলরেডি ম্যাচটা হেরে গেছিল। ভারতীয়দের কাছে এটা একটা খুব ক্রাশিং ডিফিট ছিল, আর সেটা প্রাগের কাছেও ছিল। সে রাউন্ড 4-এ বোঝা গেছে। ব্লু বাম খেলতে চেয়েছিল একটা কুইন্স গ্যাম্বিট ডিক্লাইন, কিন্তু প্রাগ খেলতে চেয়েছিল একটা সেমি স্লাভিক। কিন্তু লাস্ট অব্দি মাইন্ডটা দুজনেই ছিল না, আর আমরা একটা ড্রই পাই। সেরকম কিছু ম্যাচে হয়নি যেটা বলার মতো। সব পিস স্ট্রেট করে 40 মুভসের আগেই আমাদের খেলা শেষ হয়ে যায় বাই 3-4 রিপিটিশন, আর আমরা রেজাল্ট পাই একটা ড্র। ফর্চুনেটলি আজকে একটা রেস্ট, যদিও কাল থেকে আবার খেলা আছে। প্রাগ কি মেন্টালি আবার প্রিপেয়ার হতে পারবে?
এটা একটা প্রশ্ন সব ভারতীয়দের কাছে। সিন ড্রপ, কিন্তু ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে 3.5 এর লিড নিয়ে নিয়েছে। সেকেন্ড হচ্ছে ফাবিয়ানো 2.5 এর সাথে, তারপর ট্রাল।